কার্তিক মাস, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো সব শেষ হয়ে গেছে। তবুও আকাশে বাতাসে সর্বত্র একটা পুজো পুজো আমেজ থেকেই গেছে। এই রকম সময় সত্যি বলতে কি কাজকর্ম করতে বিশেষ ইচ্ছে করে না, কিন্তু কাজ করব না বললেই তো আর হলো না। প্রত্যেকেরই অফিস রয়েছে, সেখানে না গেলেই নয়। তবুও মাঝে মধ্যে খুব ইচ্ছে করে জ্যোতিষবিদ্যা বিনোদ তারানাথ চক্রবর্তীর বাড়ি যাই, সেখানে কিছু গল্প শুনি। তাতে আর কিছু হোক বা না হোক মনটা বেশ ভালো হয়ে যায়। একদিন রাস্তায় কিশোরীর সঙ্গে দেখা হতে সেই কথাই বলছিলাম, দেখলাম তারও একই মনোভাব। ঠিক হলো সামনে রবিবারে আমরা দুজনে বিকালবেলায় মঠ লেনে তারানাথের বাড়ি যাব। আসলে কিশোরী তারানাথকে যতই মুখে বলুক যে সে তার গল্প বলাগুলোকে একেবারে সত্যি বলে মনে করে না, কিন্তু মাঝে মাঝে খেয়াল করে দেখেছি তারানাথের বলা কিছু গল্প কিশোরীকে সত্যি ভাবায়। তবে এই কথা স্বীকার করতেই হবে যে তারানাথের বলা গল্পগুলো সত্যি হোক কিংবা গাঁজাখড়ি, সেগুলো শুনতে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, কথা মতো রবিবার বিকেলে আমি মঠ লেনে পৌঁছে যখন দেখলাম কিশোরী এখনো উপস্থিত হয়নি, তখন ভাবলাম মোড়ের মাথার দোকান থেকে কিছু বেগুনি কিনলে মন্দ হয় না। আসলে মাসটা কার্তিক হলে কি হবে, এখনো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আর এই রকম আবহাওয়ায় গরম গরম চায়ের সাথে তেল দিয়ে মাখা মুড়ি আর বেগুনির স্বাদই আলাদা। দোকান থেকে সবেমাত্র বেগুনি কিনে টাকা দিয়েছি, এমন সময় পিছন দিক থেকে একটা গলা শুনতে পেলাম। কি হে, কি কিনছো আজ? সিঙ্গারা না কচুরি? এই গলার স্বরের মালিক যে কিশোরী তার বুঝতে বাকি রইল না। টাকাটা মিটিয়ে পিছনে ফিরে বললাম, ও দুটোর মধ্যে কোনোটাই নয়, আজকে আমি অন্য জিনিস কিনেছি। কিশোরী এতটুকু না চিন্তা করে বলল, তাহলে আর কি, তাহলে নিশ্চয়ই বেগুনি কিনেছো। কিশোরী এত সহজে আমি কি কিনেছি সেটা অনুমান করে ফেলায় আমি বেশ অবাকই হলাম। বললাম, কি ব্যাপার বলো তো কেশরী, এত সহজে ধরে ফেললে আমি কি কিনেছি? তারানাথের হাওয়া গায়ে লেগে তুমিও কি আজকাল জ্যোতিষ চর্চা শুরু করলে নাকি? আমার বলা কথায় কিশোরী হেসে ফেলল, বলল, আরে না না, কি যে সব তুমি বলো। এই সামান্য কথাটুকু অনুমান করার জন্য জ্যোতিষ চর্চা শেখার কোনো দরকার নেই। তোমাকে যে চেনে সেই বলে দেবে তুমি যখন এই দোকান থেকে কচুরি বা সিঙ্গারা কোনোটাই কেনোনি, তখন নিশ্চয়ই বেগুনি কিনেছো। আর এখন যেরকম বৃষ্টি হচ্ছে, তাতে মুড়ি দিয়ে বেগুনি যে জমে যাবে তাতে কোনো সন্দেহ নেই। শুধু তুমি কেন, আজকে তোমার বদলে আমায় যদি এই দোকান থেকে কেউ কিছু কিনতে বলতো, বা আমি নিজে যদি কিনতাম, তাহলে আমিও বেগুনিই কিনতাম। তারানাথের বাড়িতে পৌঁছে দেখি সে একটা কাগজ বার করে চোখের কাছে তুলে ধরে সেখান থেকে কিছু একটা পড়ার চেষ্টা করছে। কাগজটা দেখেই বোঝা যাচ্ছে সেটা অনেক পুরনো, হলদে হয়ে আসা একটা কাগজ। পাশে চারি বসে আছে। আমি বেশ অবাকই হলাম। প্রথমত, অত পুরনো একটা কাগজ থেকে তারানাথ এখন কি পড়তে পারে সেটা বুঝতে পারলাম না। আর দ্বিতীয়ত, চা জল খাবার দিতে আসা ছাড়া চারি সাধারণত ঘরে আসে না বললেই চলে, বা আমিও অন্তত তাকে দেখিনি। কিশোরীর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম আমার মতো সেও যথেষ্ট অবাক হয়েছে। আমাদের দুজনকে ঘরে ঢুকতে দেখে চারি উঠে দাঁড়ালো, বলল, তোমরা একটু বসো, আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি। তারপর আমার হাত থেকে বেগুনির ঠোঙাটা নিয়ে ভিতরে চলে গেল। কিন্তু তারানাথের মধ্যে কোনো হেলদোল দেখতে পেলাম না। সে যেরকম নিজের চোখের কাছে হলদে হয়ে আসা পুরনো কাগজটা মেলে ধরে কিছু একটা পড়ার চেষ্টা করছিল, তেমনই করতে লাগলো। ব্যাপারটা দেখে আমি আর কিশোরী দুজনেই খুবই অবাক হলাম। কিশোরী তো বলেই ফেলল, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, বলছি ওটা কি পড়ছেন বলুন তো, খুব দরকারি কিছু নাকি? কিশোরীর কথায় তারানাথ একবার চোখ তুলে তাকালেন, তারপর আবার ওই কাগজটা থেকে কিছু পড়বার চেষ্টা করতে লাগলেন। তবে বেশিক্ষণ না, পর মুহূর্তেই কাগজ থেকে আবার চোখ সরিয়ে নিয়ে কাগজটা ভাঁজ করে পাশে রাখলেন। কিশোরী আবার বলল, ওটা কি পড়ছিলেন ঠাকুর মশাই? কোনো দরকারি কিছু? দেখে তো মনে হচ্ছে বেশ পুরনো কাগজ, হলদে হয়ে এসছে। কিশোরীর কথায় তারানাথ একটু যেন অন্য মানুষকে হয়েই বলল, হ্যাঁ, দরকারি কিছুই বটে, অনেক দিনের পুরনো এটা।
তুমি ঠিকই বলেছ। তাহলে দরকারি ছিল বলুন, এখন আর নেই। ছিল শব্দটার উপরে জোর দিয়ে কথা কটি বলায় কিশোরীর উপর তারানাথ যেন একটু বিরক্তই হলো। বলল, পুরনো হয়ে যাওয়া জিনিস মানেই যে সেটা আর দরকারি নয়, সেটা তোমায় কে বলল কিশোরী? যেমন ধরো কোনো মানুষের জন্মকুষ্ঠি, সেই মানুষটি জন্মাবার কিছু মাস বা কিছু বছরের মধ্যেই তৈরি করা হয়। পণ্ডিত মানুষেরা তা বানান। তার মানে কি সেই মানুষটির বয়সের সাথে সাথে তার জন্মকুষ্ঠির প্রয়োজনীয়তা কমে আসে? কিংবা ধরো কোনো জমির দলিল, জমি যত পুরনো হয় তার মালিকের কাছে তার দলিলের গুরুত্ব কি ততই কমে আসে? তুমি তো এখনকার দিনের লেখাপড়া জানা, আপিসে কাজকর্ম করা চালাক চতুর ছেলে। তোমার কি মনে হয় এই যে দুটো উদাহরণ আমি তোমায় দিলাম, এখান থেকে তুমি কি বুঝলে? পুরনো হলেই কাগজ অদরকারি হয়ে পড়ে, তার কদর কমে যায়। তারানাথের কথায় যুক্তি আছে বলতেই হবে। কিশোরী একটু আমতা আমতা করে বলার চেষ্টা করলো, না মানে ঠাকুরমশাই, আমি ঠিক ওইভাবে বলতে চাইনি। ওই কাগজটা তো আর জমির দলিল নিশ্চয়ই নয় না। তবে হ্যাঁ, জন্মকুষ্ঠি হতে পারে, সেক্ষেত্রে এটা নিশ্চয়ই কোনো দরকারি কাগজই হবে। কিশোরীর কথায় তারানাথ বলল, না, এটা কোনো মানুষের জন্মকুষ্ঠি নয়, তবে বেশ দরকারি একটা কাগজ। তারানাথের কাছে জন্মকুষ্ঠি ছাড়া অন্য কি দরকারি কাগজ থাকতে পারে তা আমি বুঝতে পারলাম না। তারানাথকে আমি যতটুকু চিনি তাতে আমি জানি যে জ্যোতিষবিদ্যা এবং তন্ত্রচর্চায় পারদর্শী হলেও বিষয় আশয়ে তার কোনোদিনও খুব একটা ছিল না। সুতরাং তার কাছে কোনো বাড়ি বা জমির দলিল থাকাটা খুব একটা স্বাভাবিক বিষয় নয়। তাছাড়া এই কাগজটি এতটাই পাতলা যে মনে হয় না এটি কোনো বিষয় আশয়ের সংক্রান্ত দলিল হতে পারে। তাহলে কি কোনো পুরনো চিঠি? কৌতূহল দমন করতে না পেরে আমি তারানাথকে সে কথায় জিজ্ঞাসা করেই ফেললাম, তাহলে কি ঠাকুরমশাই এটা কোনো পুরনো চিঠি? এইবার তারানাথের চোখ মুখ আগের থেকে যেন কিছুটা উজ্জ্বল হয়েছে। সে বলল, হ্যাঁ, ঠিকই ধরেছ, এটা একটা চিঠি বটে, অনেক পুরনো চিঠি, তবে আমার লেখা নয়। অন্যের লেখা চিঠি? ঠাকুরমশাই, অন্যের লেখা চিঠি নিয়ে আপনি কি করছেন? আমার কৌতূহলের কথাটাই যেন কিশোরীর মুখ দিয়ে বেরিয়ে গেল। ভাবছ তো অন্যের লেখা চিঠি আমার কাছে কেন? আছে আছে, তার একটা কারণ অবশ্য আছে। আসলে এটা আমি কলকাতায় নয়, অন্য একটা জায়গায় খুঁজে পেয়েছিলাম, তারপর এটা আমার কাছেই রেখে দিই। তারও কারণ আছে। তারানাথের কথা শুনে আমি আর কিশোরী দুজনের মুখের দিকে তাকালাম। এটা বুঝতে কোনো অসুবিধাই হলো না যে কিশোরীও আমার মতোই একই কথা ভাবছে যে যাক, এখন তাহলে তারানাথের মুখ থেকে একটা গল্প শোনা যেতে পারে। কি ভাবছ? বর্ষাকাল না হয়েও বাইরে যখন আকাশ কালো করে বৃষ্টি পড়ছে, তখন একটা গল্প শুনলে মন্দ হয় না, তাই তো? তা তোমরা যখন চাইছো তখন শোনো তাহলে। তবে যাকে তোমরা গল্প বলো সে কিন্তু তা নয়। তোমরা বিশ্বাস করো বা না করো সে তোমাদের ব্যাপার, কিন্তু আসলে এটা কোনো মন গড়া গল্প নয়, এটা একটা সত্যি অভিজ্ঞতা। ইতিমধ্যেই 4-3 কাপ ধোঁয়া ওঠা লাল চা আর 3টে পাত্রে তেল দিয়ে মাখা মুড়ি আর বেগুনি নিয়ে চলে এসেছে। তাকে দেখে তারানাথ বলল, যা তোমা, এই কাগজটা ভেতরে নিয়ে গিয়ে রাখ, তবে সাবধান, কাগজটা খুলে দেখিস না। আমি পরে বলে দেব এটা নিয়ে কি করতে হবে। বাধ্য মেয়ের মতো চারি কাগজটা হাতে নিতে যাবে এমন সময় কিশোরী বলে উঠল, আচ্ছা, তার আগে একবার কিন্তু আমাদের ওটা দেখতে দিতে হবে ঠাকুরমশাই। ওটা কিসের চিঠি? কি লেখা আছে ওতে? কিন্তু তারানাথ কিশোরীর কথায় কোনো রকমের গুরুত্ব না দিয়েই বলল, কাগজটা ভেতরে নিয়ে যা, কিন্তু সাবধান, ওটা খুলে পড়ার চেষ্টা করিস না, তাহলে বিপদ হবে। চারি চিঠিটা নিয়ে ভিতরে চলে যেতেই কিশোরী কেমন যেন একটা নিষ্ফল আক্রোশে বলল, চারি না হয় ছোট মেয়ে, ওর বয়স কম, তাই জন্য আপনি ওকে পড়তে দিলেন না, সে না হয় ঠিক আছে, কিন্তু আমাদেরকে তো একবার চিঠিটা পড়তে দিলেই পারতেন। কি এমন এত দরকারি চিঠি, সেটা না হয় একবার আমরা পড়েই দেখতাম। তাছাড়া একটা সামান্য চিঠি পড়ে দেখলে আর কি বা বিপদ হতে পারে? কিশোরী এমন উচ্চগ্রামে উত্তেজিত হয়ে কথাগুলো বলল
যে আমারই কেমন যেন অস্বস্তি হলো। বললাম, কিশোরী, ঠাকুরমশাই যখন চাইছেন না তখন নিশ্চয়ই তার কোনো কারণ আছে। ঠাকুরমশাই, আপনি কিছু মনে করবেন না, জানেনই তো ও এরকমই। আপনি বরং গল্পটা মানে আপনার অভিজ্ঞতার কথাটা আমাদের বলুন। তারানাথ বলতে শুরু করলো। আমি যখনকার কথা বলছি তখন আজ থেকে ধরো প্রায় 40 বছর আগের কথা। তখন আমার বয়স অনেক কম আর শরীরে শক্তিও অনেক বেশি। সে সময় মাইলের পর মাইল হাঁটতে পারতুম। এমনও হয়েছে দিনের পর দিন অজানা পথে হেঁটেই চলেছি, কখনো কোনো অসুবিধা হয়নি। সেসব দিনকালই ছিল আলাদা। এখন সেসব পুরনো দিনের কথা মনে পড়লে সত্যি বলতে কি কষ্টই হয়। তা সে যাই হোক, এরকমই একবার অনির্দিষ্টের পথে হাঁটতে হাঁটতে একটা গ্রামে এসে পৌঁছলাম। একটা নাম না জানা ছোট নদীর তীরে একটা ছোট গ্রাম। আমি হাঁটা পথেই গ্রামে ঘুরে বেড়াতে লাগলাম। দেখে বুঝতে পারলাম এই গ্রামের অধিকাংশ মানুষেরই জীবিকা কৃষি। যেদিকে তাকাই সেদিকেই শস্য ভরা মাঠ চোখে পড়ল। অনেক ধান জমি দেখতে পেলাম। ধান তখনও পাকেনি। সবুজ গাছের ওপর দিয়ে বাতাস বয়ে চলেছে, ঠিক যেন ঢেউ খেলে যাচ্ছে। আমার দেখতে খুব ভালো লাগছিল। নিচে সবুজ ধান খেয়ে তার ওপরে নীল আকাশ, সব মিলিয়ে খুব ভালো লাগছিল আমার। মনে হচ্ছিল যেন পৃথিবীর বাইরে সত্যিকারের স্বর্গে পৌঁছে গেছি। কিন্তু হায়, কে জানতো এত সুন্দর প্রকৃতির মাঝেও এখানকার মানুষের জন্য কি দুঃস্বপ্ন অপেক্ষা করে আছে। তবে সেসব তো পরের কথা। গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতেই আমি সেখানকার মন্দিরে এসে পৌঁছলাম। সেখানে দেখি কয়েকজন সাধু বসে আছে। আমিও সেদিকে এগিয়ে গেলাম। আমাকে আসতে দেখে একজন সাধু বললেন, কি বেটা, সাধু সঙ্গ করার খুব ইচ্ছে তাই না? হবে হবে, সব হবে। তবে তার আগে তোকে এই গ্রামেই যে কিছু কাজ করতে হবে। আমার তখন সত্যি সাধু সঙ্গ করতে খুব ইচ্ছে করত। বললাম, আগে সাধু সঙ্গ করার বড়ই ইচ্ছা, সত্যি বলছি। আপনাদের সঙ্গ যদি পেতে পারি তবে মনের ইচ্ছা খানিক পূর্ণ হয়। আমাদের সঙ্গ তুই পাবি, তবে তাতে তোর মনের ইচ্ছে পূর্ণ হবে না। এই গ্রামে তোর কিছু কাজ আছে। আমি অবাক হয়ে বললাম, এই গ্রাম আমার অচেনা। এখানে আমি আগে কখনো আসিনি। এখানকার কোনো মানুষকেও চিনি না। তাহলে কিভাবে এখানে আমার কোনো কাজ থাকতে পারে বাবা? তাছাড়া আপনারা যখন এখানে আছেন তখন আপনারাও তো সেই কাজ করতে পারেন। না রে বেটা, আমরা সে কাজ করতে পারবো না। সকলের দ্বারা সকল কাজ হয় না। জগতে প্রত্যেক মানুষের জন্য নির্দিষ্ট কিছু কাজ আছে, যার কাজ তাকেই করতে হয়। অন্য মানুষ তা করতে পারে না রে। সবই তার পূর্ব নির্দিষ্ট করা। নতুন এসেছিস, থাক দুদিন সাধু সঙ্গ কর। তোর মনের স্বাদ কিছুটা মিটুক না হয়, তারপর তোর কাজ তোকেই করতে হবে। কিন্তু কি কাজ বাবা? সে তুই সময় এলে নিজে থেকেই জানতে পারবি। সব কিছুরই নির্দিষ্ট সময় আছে। সময়ের আগে সবকিছু জেনে ফেলতে নেই রে বেটা। সাধুর কথায় তখন আমি খুব অবাক, কিন্তু এখন বুঝি অল্প কথায় কত দামি কথাই না তিনি সেদিন বলে দিয়েছিলেন। আমি তাদের সাথে সেই মন্দিরেই থাকতে লাগলাম। সেখানে থাকা বা খাওয়ার কোনো অসুবিধা ছিল না। মন্দিরের ভেতরেই কতগুলো কুটির মতো ছিল। সাধু সন্ন্যাসীদের জন্য ভালোই ব্যবস্থা। জানতে পারলাম এখানে সাধু সন্ন্যাসীদের যাতায়াত লেগেই থাকে। তাদের জন্যই এই মন্দিরের ভেতর এই কুটিরগুলি গ্রামবাসীরা বানিয়ে দিয়েছে। এখানে খাওয়ারও কোনো অসুবিধা নেই। মন্দিরেই দুবেলা ভোগ হয়। সেই ভোগই কুটিরে অবস্থানরত সাধু সন্ন্যাসীদের দেওয়া হয়। মন্দিরে সাধু সঙ্গ করে সেদিনটা ভালোই কেটে গেল। তার পরের দিন সকালবেলাটাও ভালোই কাটল। কিন্তু দুপুর হতে না হতেই একজন গ্রামবাসী মন্দিরে এসে কুটিরের বাইরে কান্না জুড়ে দিল। সে যে ঠিক কি বলতে লাগলো তা ভালোভাবে বোঝা গেল না।
তার কান্না শুনে কুটিরের ভেতর থেকে কয়েকজন সাধু বেরিয়ে এলেন। তাদের দেখে লোকটা একজনের পা জড়িয়ে কাঁদতে লাগলো। সে যা বলল তা থেকে শুধু এটুকু বোঝা গেল যে কোনো একজন মেয়ে বা বউ গ্রামের ক্ষেতে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছে কাল রাতে। সারাদিন বাড়ি না ফেরায় আজ সকালে তাকে খুঁজতে যাওয়া হয়, কিন্তু তাকে তো খুঁজে পাওয়া যায়ই না। উপরন্তু আজ সকাল থেকে গ্রামের আরো একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুপুরবেলা জানা যায় গ্রামের আরো দুজন খেতে কাজ করতে গিয়েই আর ফিরে আসেনি। অর্থাৎ 24 ঘন্টা কাটতে না কাটতেই গ্রামের 4 জন মানুষ নিখোঁজ হয়েছে। কিন্তু তারা যে কিভাবে নিখোঁজ হলো, কোথায় বা নিখোঁজ হলো, কিছুই জানা যাচ্ছে না। শুধু এটুকু বোঝা যাচ্ছে গ্রামেরই খেতে কাজ করতে গিয়ে কোনো না কোনো ভাবে এই মানুষগুলো হারিয়ে গেছে। সব কথা শুনে সাধু বললেন, সবই তো শুনলাম, কিন্তু তুই আমাকে এই কথাগুলো বলছিস কেন? আমি ভগবানের পুজো করি, সারাদিন ভগবানকেই ডাকি। আমি এর কি উপায় করতে পারি? তুই বরং গিয়ে পুলিশকে বল, গ্রামের আর 5 জন মানুষকেও বল, যারা তোকে সাহায্য করতে পারবে। আমরা সাধু সন্ন্যাসী মানুষ, আমরা এর কি উপায় করতে পারি বলতো? মানুষটাকে দেখে আমার কেমন যেন মায়া হলো। খুব অসহায় মনে হলো তাকে। যারা হারিয়ে গেছে তারা এর কে হয় তা আমি জানি না, কিন্তু তাদের কারণে এই মানুষটা যে খুবই কষ্ট পাচ্ছে সেটা বেশ ভালোই বুঝতে পারলাম। বললাম, যারা হারিয়ে গেছে তাদের মধ্যে আপনার কোনো নিকট আত্মীয় আছে কি? মানুষটা এতক্ষণ পর্যন্ত সাধুদের কাছেই নিজের কথাগুলো জানাচ্ছিল, আমাকে এসে লক্ষ্য করেনি। এবার আমার কথা শুনে সে আমার দিকে তাকালো, তারপর আস্তে আস্তে বলল, হ্যাঁ, তাদের মধ্যে আমার মেয়ে আছে। সে যে হারিয়ে গিয়েছিল তা আমি আগে জানতে পারিনি, জেনেছি অনেক পরে। তার শ্বশুর বাড়ি থেকে একটু আগেই জানিয়েছে আমায়। আগে জানলে আগেই ছুটে আসতাম, আগেই সাধু বাবাদের পায়ে পড়ে যেতাম আমি। তারপর আমার দিক থেকে মুখ ফিরিয়ে সে আবার সাধুদের কাছেই অনুনয় বিনয় করতে লাগলো। সে যেভাবে সাধুদের সাথে কথা বলতে লাগলো তাতে এটা বুঝতে আমার কোনো অসুবিধাই হলো না যে আমাকে সে ধর্তব্যের মধ্যেই ফেলেনি। অবশ্য সেটাই স্বাভাবিক। আগের দিন যে সাধুর সঙ্গে কথা হয়েছিল তিনি আমায় বলেছিলেন এই গ্রামে আমার কিছু কাজ আছে। আজ এই মানুষটা এখানে আসার পর আমি যেন বুঝতে পারলাম আমার ঠিক কি কাজ আছে এই গ্রামে। আমার মনে হতে লাগলো এখানে উপস্থিত সাধু যতই বলুন না কেন যে হারিয়ে যাওয়া মানুষগুলোর খোঁজ করার জন্য পুলিশের কাছে যেতে বা এই গ্রামেরই অন্যান্য মানুষের কাছে যেতে যারা সাহায্য করতে পারে, আসলে এই হারিয়ে যাওয়ার পেছনে কোনো অলৌকিক কারণ রয়েছে। আর তাই পুলিশ বা এই গ্রামের অন্য কোনো ক্ষমতাশালী ব্যক্তি নয়, বরং আমি হয়তো এই মানুষগুলোকে সাহায্য করতে পারবো। বললাম, কোন জায়গা থেকে তারা হারিয়ে গেছেন? মানে তা কি আপনি জানেন? আমাকে কি সেখানে নিয়ে যেতে পারবেন? আমি হয়তো কোনোভাবে আপনাদের সাহায্য করতে পারি। তখন আমার বয়স কম ছিল, হয়তো সেই কারণেই গ্রামের সেই মানুষটা আমার কথাকে খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করল না। তখন আগের দিনের সেই সাধুটা আবার বললেন, যা বেটা, ওকে নিয়ে যা। আমরা নয় রে, ওই হলো সঠিক মানুষ। ওই বলতে পারবে কোথায় তারা হারিয়ে গেল আর কি করেই বা তারা হারিয়ে গেল। পারলে ওই পারবে তাদের ফিরিয়ে আনতে। যা বেটা যা, ওকে তোর সঙ্গে নিয়ে যা। সাধুর কথা শুনে লোকটা বোধহয় কিছুটা আশ্বস্ত হলো। আমার প্রতিও হয়তো তার কিছুটা আস্থা জন্মালো। আমাকে নিয়ে এসে তাদের গ্রামের অন্যান্য মানুষ যেখানে জড়ো হয়েছিল সেখানে গেল। গ্রামের প্রায় মাঝখানে একটা বড় বট গাছ, দেখেই বোঝা যাচ্ছে গাছটা অনেক বছরের পুরনো। সেই বট গাছটা থেকে অনেক ঝুড়ি বেরিয়ে মাটিতে এসে মিশেছে। গাছটার সামনে সিমেন্টের একটা বেদি রয়েছে। দেখলাম সেখানে বয়স্ক কিছু ব্যক্তি বসে রয়েছেন। মনে হলো তারা বোধহয় গ্রামের মোড়ল জাতীয় কেউ হবেন। আমাকে সেখানে নিয়ে যাওয়ার পর তাদের মধ্যে থেকেই কেউ কেউ বলে উঠলেন, গদাধর, এ কাকে নিয়ে এলে? এ তো দেখছি কম বয়সী একটা ছেলে। এ কি করবে? এ কি জানে? একে তো কখনো দেখিনি। কে? গ্রামে তো নতুন বলেই মনে হচ্ছে।
তোমাকে যে বললাম মন্দিরে যাও, সেখানে সাধুদের সব কথা খুলে বলো, তাদেরকে সঙ্গে করে নিয়ে এসো, এ তুমি কাকে ধরে নিয়ে আসলে? প্রশ্নের উত্তরে প্রথমটায় আমাকে যে ব্যক্তিটি এখানে নিয়ে এসেছিল, অর্থাৎ গদাধর, সে কোনো কথা বলতে পারল না। তারপর মন্দিরে যা যা কথা হয়েছে সে সবই সে সেখানে উপস্থিত মানুষদের বলল। সে জানালো সাধুদের সঙ্গে কথা বলার পরেই সাধুরাই ওকে বলেছেন আমাকে এখানে নিয়ে আসতে। ওরাই ওকে বলেছেন পারলে নাকি আমি পারবো। গদাধরের কথা শুনে গ্রামের মোড়ল জাতীয় সেই ব্যক্তিরা নিজেদের মধ্যে কিছুক্ষণ আলোচনা করলেন। তারপর তাদের মধ্যে থেকেই আগের জন আমাকে বললেন, তা তুমি কে? তুমি কি জানো কাল রাত থেকে গ্রামে কি কি ঘটেছে? তুমি কি এর আগে কোথাও কোনো অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছ? আমি সংক্ষেপে আমার পরিচয় দিলাম ওদের। তবুও ওরা ঠিক আমাকে বিশ্বাস করতে পারছিলেন না। ওদিকে এখানে এই বটগাছের তলায় আসার পর মধুসুন্দরী দেবীর কৃপায় আমি বেশ কিছু কথা জানতে পেরেছি। এই গ্রামের কিছু মানুষের, বিশেষত মহিলাদের বিপদ যে আসন্ন তা জানতে পেরেছি। একটা পুরনো বিস্তৃত প্রায় চিঠির কথাও জানতে পেরেছি। আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি যে আজ রাতের মধ্যেই যদি কিছু একটা করা না হয়, তাহলে এই গ্রামের মানুষদের জন্য আরো বড় বিপদ এবং দুঃসংবাদ অপেক্ষা করে রয়েছে। তখনই ঠিক করে নিলুম আমাকে যেমন করেই হোক এই গ্রামের মানুষদের সাহায্য করতেই হবে। কিন্তু তার জন্য আগে এই মোড়লদের আস্থা অর্জন করতে হবে আমাকে, তাহলে এরা আমাকে কোনো কিছুই করতে দেবে না, কোনোভাবেই সাহায্য করবে না। আর গ্রামের মানুষদেরই সাহায্য যদি না পাই, তাহলে আমি গ্রামকে এই আসন্ন বিপদ থেকে বাঁচাবো কি করে? তাই এখানকার মানুষদের আস্থা অর্জন করার জন্য আমাকে কিছু কথা বলতেই হলো। আপনাদের এই গ্রামের সবথেকে পুরনো যে মন্দির আছে, সেই মন্দিরে অনেক পুরনো একটা চিঠি লোকানো আছে। সেই চিঠির অনুসন্ধান সকলে জানে না, কিন্তু আমার বিশ্বাস আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে কেউ না কেউ তো অবশ্যই সেই চিঠির ব্যাপারে অবগত আছেন। যারা সেই চিঠি পড়েছেন তারা নিশ্চয়ই বলতে পারবেন সেখানে ঠিক কি লেখা ছিল। আমার মনে হয় সেই চিঠি থেকেই হয়তো জানা যেতে পারে এই গ্রামের ওই মহিলারা কি করে হারিয়ে গেলেন। আমার কথা শুনে গ্রামের বয়স্ক মানুষেরা পরস্পরের প্রতি তাকাতে লাগলেন। তারা যেন বিশ্বাসই করতে পারছিলেন না যে তাদের গ্রামের এত গোপন একটি সংবাদ আমি জানতে পেরে যাব। তখন তাদের মধ্যে থেকেই সেই লোকটি গদাধরকে জিজ্ঞাসা করলেন, গদাধর, তুমি কি একে আমাদের গ্রামের সেই গুপ্ত চিঠির কথা কিছু বলেছ? আমার কথায় খুবই অবাক হয়ে গদাধর এতক্ষণ একবার আমার মুখের দিকে আর একবার বটগাছের তলার বেদিতে বসা মানুষগুলোর মুখের দিকে তাকাচ্ছিল। এখন সেই বয়স্ক ব্যক্তির প্রশ্নের উত্তরে সে বলল, আমি তো নিজেই জানতাম না এরকম কোনো চিঠির অস্তিত্বের কথা। আমি তো ভাবছিলাম উনি সব বানিয়ে বলছেন। এখন আপনার কথা শুনে বুঝতে পারছি বানিয়ে নয়, এইরকম চিঠি সত্যি আমাদের গ্রামে কোথাও আছে। আমি নিজেই যে চিঠির কথা জানি না তার কথা আমি অন্য মানুষকে কেমন করে বলবো? গদাধরের কথা শুনে সেই বয়স্ক ব্যক্তি বললেন, তোমার বাবা তো এই গ্রামের একজন জ্ঞানী মানুষ ছিলেন, তার মুখে তুমি কি কখনোই সেই চিঠির কথা শোনোনি? আমরা ভেবেছিলাম তিনি হয়তো মারা যাওয়ার আগে তোমাকে সবই বলে গিয়েছেন। ঠিক আছে, তুমি যখন বলছো জানো না, আর অন্য কেউ যখন একে সেই চিঠির কথা বলেনি, তখন আমরা না হয় ধরেই নিলাম এই মানুষটির সত্যিই কোনো অলৌকিক ক্ষমতা আছে। ঠিক আছে, আজকে তাহলে একে সুযোগ দিয়েই দেখা যাক। বলা তো যায় না, আমরা আরো বড় কোনো ক্ষতির হাত থেকে হয়তো রক্ষা পেয়ে যাব। তারপর তারা নিজেদের মধ্যে কিছু আলোচনা করে আমার উদ্দেশ্যে বললেন, তুমি এসো তারানাথ, আমাদের সঙ্গে এসো, আমরা সেই চিঠি তোমাকে দেখাবো। ওদের সঙ্গে গ্রামের সব থেকে পুরনো মন্দিরে গিয়ে আমি একটা হলদে হয়ে আসা কাগজ দেখলাম। বুঝতে পারলাম এই হলো সেই চিঠি যার কথা মধুসুন্দরী দেবী আমাকে জানিয়েছেন। চিঠিটি সাধারণ চিঠির মতো নয় যে চিঠিতে লেখা অক্ষর কোনো মানুষের বা কোনো প্রাণীর ক্ষতি করতে পারে, তা কখনো কোনো
সাধারণ চিঠি হতে পারে না। আর 5টা সাধারণ চিঠি যেভাবে রাখা হয়, এই চিঠিটি সঙ্গত কারণেই সেইভাবে রাখা ছিল না। আর 5টা সাধারণ চিঠি যেভাবে পড়া হয়, এই চিঠিটা সেভাবে পড়াও যায় না। এই চিঠিতে যা লেখা আছে তা সাধারণ মানুষের একটা নির্দিষ্ট সময়ের আগে জানারও কথা নয়। যাই হোক, একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে মহাকালকে মনে মনে স্মরণ করে আমি চিঠিটা পড়ে দেখলাম। আমার সঙ্গে আরো যে 3 জন বয়স্ক ব্যক্তি উপস্থিত ছিলেন, আমি তাদের জিজ্ঞাসা করলাম তাদের মধ্যে কেউ ওই চিঠি পড়ে দেখেছেন কিনা। তারা সকলেই আমাকে জানালেন যে হ্যাঁ, তারা ওই চিঠিটা পড়ে দেখেছেন। তারা বিপদের কথাটাও জানতেন, কিন্তু বুঝতে পারেননি হঠাৎ করে কালকেই এই গ্রামে সেই বিপদ এসে উপস্থিত হবে। তারা এও বললেন বিপদের কথা জানলেও বিপদের স্বরূপ তারা আগে থেকে আঁচ করতে পারেননি। চিঠি দেখার আগে পর্যন্ত আমিও যে খুব বেশি কিছু বুঝতে পেরেছিলাম এমনটা নয়, তবে সেটা দেখার পর একটা কথাই আমার বারবার মনে হতে লাগলো, যে ক্ষেতে 4 জন মানুষ নিখোঁজ হয়েছেন, সেই ক্ষেতে যতক্ষণ না পর্যন্ত আমি যেতে পারছি ততক্ষণ পর্যন্ত বিশেষ কিছু আমি বুঝতে পারবো না। সেই মতো সেই ক্ষেতের দিকে আমরা চললাম। আমরা 4 জন, সেই 3 জন বয়স্ক মানুষ আর আমি। সেখানে যাওয়ার আগে বারবার সকলকে বলে দিলুম আমরা যতক্ষণ পর্যন্ত সেখান থেকে ফিরে না আসছি ততক্ষণ পর্যন্ত যেন কোনো মহিলা তাদের নিজেদের ঘরের বাইরে বের না হন। তখন কি আর জানতুম, বিপদ হওয়ার জন্য মহিলাদের ঘরের বাইরে বেরোতে হবে না, বিপদ স্বয়ং তাদের ঘরের মধ্যে এসে ঢুকে গেছে। সেই ক্ষেতে পৌঁছনোর একটু আগে আমি আমার নিজের আর ওই বয়স্ক 3 জন মানুষের গাত্রবন্ধন করতে ভুললাম না। একটু এগোতেই বুঝতে পারলাম এই ক্ষেতে বা এর চারপাশে কোথাও কোনো অশুভ আত্মার উপস্থিতি প্রকট হয়ে উঠেছে। সুন্দর ধান ক্ষেতের মধ্যে দিয়ে আমরা চলেছি। হঠাৎ একটা জায়গায় দেখলাম কোনো শস্য ফলেনি। চারপাশে এমন সুন্দর শস্যপূর্ণ ক্ষেতের মাঝে এই জায়গাটা বড়ই বিস্মদৃশ্য লাগলো আমার চোখে। অশুভ শক্তির উপস্থিতি আরো বেশি করে অনুভব করতে পারলাম। আমার সঙ্গে উপস্থিত মানুষদের জিজ্ঞাসা করতে তারা বললেন তারা নিজেরা অনেক দিন হলো এই ক্ষেতের ভেতরে আসেন না, বয়সজনিত কারণেই আসেন না, তবে এই জায়গাটিতে যে কোনো শস্য ফলেনি এমন কথা তারা কিছুদিনের মধ্যে শোনেননি। হতে পারে যারা এখানে আসে তাদের এদিকটায় লক্ষ্য পড়েনি, অথবা এমনটাও হতে পারে যে তারা এই কথাটা তাদেরকে জানানোর প্রয়োজন মনে করেনি। তাদের থেকে কোনো সদুত্তর না পেয়ে আমি নিজেই জায়গাটা পরীক্ষা করতে লাগলাম। ঠিক এই জায়গায় মাটি খুঁড়লে কোনো মৃতদেহ বা কোনো দেহাবশেষ পাওয়া যেতে পারে। সে কথা ওদের জানাতে ওরা প্রথমটায় রাজি না হলেও পরে ওরা আমার কথায় রাজি হয়ে গেলেন। চারপাশে একটু খোঁজাখুঁজি করলাম। আমার এমন ভরসা ছিল না যে হারিয়ে যাওয়া 4 জন মানুষকে আমি এখানে খুঁজে পাব। আমার আগেই গ্রামের অন্য মানুষেরা এখানে এসে অনেক খোঁজ করে গিয়েছেন। তারা যখন পাননি তখন আমি যে খুঁজে পাব এমন ভরসা আমার ছিল না। তবুও অল্প সময়ের মধ্যে যতটুকু খোঁজা যায় বুঝলাম। বলাই বাহুল্য, সেখানে হারিয়ে যাওয়া মেয়ে বা বউদের মধ্যে কাউকেই আমরা খুঁজে পেলাম না। এরপর আবার আমরা 4 জনেই গ্রামে ফিরে এলাম। ফেরার পথে দেখি গদাধর আর আরো বেশ কয়েকজন মানুষ উত্তেজিত হয়ে এদিকেই আসছে। আমার প্রশ্নের উত্তরে তারা যা বলল তা প্রথমে শুনে ভালো মনে হলেও একটু পরেই বুঝতে পারলাম আসল খবর ভালো কিছু নয়। যারা হারিয়ে গিয়েছিল বলে আমরা মনে করেছিলাম তারা আসলে হারিয়ে যায়নি। তারা সকলে নদীর পাড়ে গিয়েছিল জল তুলতে। আমাদের খোঁজায় কোনো ফাঁক থেকে গেছিল, তাই আমরা তাদের খুঁজে পাইনি। আর তাছাড়া তারা যে ক্ষেত থেকে নদীর পাড়ে যেতে পারে এমনটা আগে ভাবিনি, তাই ওদিকটা ভালো করে খুঁজেও দেখা হয়নি। এখন যখন তারা সকলেই ফিরে এসেছে তখন আর চিন্তা নেই। পুরো চিঠি বা ওসব কিছুই নয়, সবকিছুই ঠিকঠাক আছে, কোনো বিপদ হয়নি। আমরা শুধু ভেবে মরছিলাম সব ঠিকঠাক আছে।
গদাধরের কথায় আমার সঙ্গী 3 জন বয়স্ক মানুষ খুশি হলেও আমার খুবই দুশ্চিন্তা হতে লাগলো। বারবার মনে হতে লাগলো কোথাও কোনো একটা গন্ডগোল আছে, না হলে মধুসুন্দরী দেবী তো আমাকে শুধু শুধু বিপদের আশঙ্কার কথা জানাবেন না, শুধু শুধু এই খেতে আসার ইঙ্গিতও আমাকে দেবেন না। তাছাড়া শস্য ক্ষেতের মাঝে অমন ফাঁকা জায়গাই বা থাকবে কেন? আমি গদাধরকে জিজ্ঞাসা করলাম, এই ধান ক্ষেতের মাঝে হঠাৎ কিছুটা জায়গা দেখলাম কোনো শস্য ফলেনি, এমনটা কেন বলতে পারো? আমার কথায় গদাধর কেমন অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, সে আবার কেমন কথা? এমন তো শুনিনি, দেখিও নি। কই, কেউ দেখেছে বলেও তো শুনিনি। আপনি ভুল দেখেননি তো? এবার গদাধরের কথার উত্তর দিলেন আমার সঙ্গী একজন বয়স্ক লোক। তিনি জানালেন, আমি যা বলছি তা সম্পূর্ণ সত্য। আমরা 4 জনেই একই জিনিস দেখেছি। এই ধান ক্ষেতের মধ্যে সত্যিই এমন একটা জায়গা আছে যেখানে কোনো ধান গাছ নেই, কোনো আগাছাও নেই, জায়গাটা সম্পূর্ণ ফাঁকা। চলুন তো দেখি কোথায় সেই জায়গাটা। গদাধর তার সঙ্গে আসা গ্রামের মানুষগুলোকে সঙ্গে নিয়ে আমরা আবার যে পথে এসেছিলাম সেই পথে ফিরে যেতে লাগলাম। কিন্তু ওই নির্দিষ্ট জায়গায় এসে আবার আমাদের অবাক হওয়ার পালা। কোথায় কি? পুরো জায়গাতেই তো শুধু ধান গাছ আর ধান গাছ। আমরা এই কিছুক্ষণ আগেই যেরকম দেখে গেছিলাম, কয়েক মিনিটের মধ্যেই তা যেন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে। দেখেছেন তো? আমি বলেছিলাম আপনারা ভুল দেখেছেন। এখন দেখলেন তো সত্যিই তাই। চলুন চলুন, এখানে আর দেখার কিচ্ছু নেই, চলুন ফিরে যাওয়া যাক। গদাধরের কথা শেষ হতে না হতেই তার সঙ্গে আসা গ্রামেরই আরেকজন মানুষ বলে উঠল, না রে গদা, আমার মনে হয় কিছু একটা গন্ডগোল আছে। তোর মনে নেই আমার বউ ফিরে এসে কি বলল ক্ষেতের মাঝে নাকি একটা জায়গা কেমন ফাঁকা হয়ে গেছে, এই ধান আছে তো এই নেই। আমি ভাবলাম এখন ধান গাছগুলো আছে, আবার কিছুদিন পরে ধান গাছ কেটে নিলে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। বউ বোধহয় সেই কথাই বলছে, কিন্তু এখন ব্যাপারটা তো কেমন অন্যরকম লাগছে। গদাধর কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু এই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। মনে হলো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানকার মাটিটা কেমন যেন কেঁপে উঠল। মনে হলো কেউ যেন একটা অদ্ভুত সুর করে কিছু একটা বলছে, বলা ভালো কারোর নাম ধরে ডাকছে। আমার মনে পড়ে গেল এখানে আমরা যতজন উপস্থিত আছি তাদের মধ্যে শুধুমাত্র 4 জনের গাত্রবন্ধন করা হয়েছে, বাকিরা সম্পূর্ণ অসুরক্ষিত। এই সময় বাতাসের মধ্যে সেই অশুভ গন্ধটা আবার পেলাম। আস্তে আস্তে বাতাস ভারী হয়ে উঠছে। সেই ভারী বাতাস চারপাশ থেকে আমাদের সকলকে বেঁধে ফেলতে চাইছে। এই অনুভূতি যে আমার একার হলো তা নয়। আমি এখানে উপস্থিত সকলের মুখের দিকে তাকিয়ে একটা ভয়ের চিহ্ন দেখতে পেলাম। বুঝলাম আমি একা নই, এরাও আমারই মতো শঙ্কিত। সেই 3 জন বয়স্ক মানুষের মধ্যে সেই পুরনো জন বলল, তোমরা শুনতে পাচ্ছ? একটা নাম ধরে কেউ যেন ডাকছে। কাকে ডাকছে সেটা কি তোমরা কেউ বুঝতে পারছো? আমাদের মধ্যে কারোর নাম ধরে কিসে ডাকছে? আমরা সকলেই কান পেতে ভালো করে শুনতে লাগলাম, কিন্তু আমাদের নাম ধরে কেউ ডাকছে বলে মনে হলো না। আস্তে আস্তে একটা পুরুষ কণ্ঠের আওয়াজকে আমরা শুনতে পেলাম। কে যেন খুব ধীরে ধীরে সত্যি কারোর নাম ধরে ডাকছে। মানুষ তার ভালোবাসার মানুষকে যেমন করে ডাকে, যেন ঠিক তেমনই ডাক। ধীর স্বরে, কোমল স্বরে একজন পুরুষ কাউকে ডাকছে। প্রথমটায় সে কি বলছে তা আমরা ভালো করে বুঝতে পারলাম না। তারপর আস্তে আস্তে সেই ডাক জোর হতে লাগলো। তখন বুঝতে পারলাম সেই স্বর কি বলছে। আসলে সে এক নারীর নাম ধরে ডাকছে। একটাই নাম বারবার ভেসে আসছে, বাঁদিক থেকে
ডান দিক থেকে, সামনে দিক থেকে, পেছন দিক থেকে, ওপর থেকে, নিচে থেকে, ওপর সামনাসামনি, পাশাপাশি, ওপর নিচ, কোনাকুনি, সে একটাই নাম বার ভেসে আসছে 10 দিক থেকে। মনে হচ্ছে আমাদের চারপাশে যে বাতাস বইছে সেই বাতাসে যেন সেই একটাই নাম খোদাই করা আছে। সে খুব ধীরে বইছে সেই ভারী বাতাস, আর আমরা সকলেই সেই নাম শুনতে পাচ্ছি। সুধা, সুধা, আমার প্রাণ সুধা, সুধা। হঠাৎ চোখ গেল গদাধরের দিকে। মনে হলো তার ঠোঁট নড়ছে, সে যেন কিছু একটা বলতে চাইছে কিন্তু কিছুতেই বলতে পারছে না। তার গলার স্বর বদ্ধ হয়ে গেছে, আওয়াজ বেরোচ্ছে না তার গলা দিয়ে। চোখ গেল গদাধরের সাথে আসা আরেকজন অপেক্ষাকৃত কম বয়সী গ্রামবাসীর দিকে। দেখলাম তারও ঠোঁট নড়ছে, সেও আপ্রাণ চেষ্টা করছে কিছু একটা বলার, কিন্তু বলতে পারছে না। তার চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইছে, তার মুখ বিকৃত হয়ে যাচ্ছে, তার ঠোঁটের পাশ দিয়ে সাদা ফেনার মতো গ্যাঁজলা বেরোচ্ছে। গদাধরের সাথে আসা আরো দুজন গ্রামবাসী বুকে হাত চাপা দিয়ে আস্তে আস্তে সেখানেই বসে পড়ছে। তাদের দেখে বোঝা যাচ্ছে তাদের শরীরে একটা কোনো ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু তারা কেউ সেটা বলতে পারছে না। তারা কেউই রেহাই পাচ্ছে না কোনো একটা সাংঘাতিক শারীরিক কষ্ট থেকে। এদিকে আমাদের ঘিরে রেখেছে সেই ভারী বাতাস। সেই বাতাস সমানে আরো ভারী হচ্ছে। এখানে উপস্থিত অশুভ শক্তি আস্তে আস্তে তার প্রভাব বিস্তার করছে। এখন আরো স্পষ্টভাবে শোনা যাচ্ছে সেই ডাক, সেই নাম ছড়িয়ে যাচ্ছে ডান দিক থেকে বাঁ দিক, নিচ থেকে ওপরে, সামনে থেকে পেছনে, ওপর থেকে নিচে, পাশাপাশি, কোনাকুনি। শুধু একটাই নাম, শুধু একটাই ডাক। সুধা, 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 আমার প্রাণ সুধা, সুধা। আমি বুঝতে পারলাম এই অশুভ শক্তির কারণে তারা ক্রমশ অসুস্থ হয়ে পড়ছে। একবার ফিরে তাকালুম আমার সঙ্গে আসা 3 জন বয়স্ক মানুষের দিকে। না, তারা ভালোই আছেন, কোনো শারীরিক অসুবিধার মধ্যে অন্তত তাদের পড়তে হচ্ছে না। বুঝলাম গাত্রবন্ধন থাকার ফলেই এই অশুভ শক্তি তাদের কোনো ক্ষতি করতে পারেনি। এদিকে সেই ডাক ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এখন যেন আমাদের প্রত্যেকের কানের কাছে জোরে জোরে কেউ বলে যাচ্ছে, সুধা, 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 আমার প্রাণ সুধা, সুধা। হঠাৎ সেই ডাক ছাপিয়ে আমি আমার কানের কাছে যেন অন্য একটা ডাক শুনতে পেলাম। কে যেন অতি ধীর স্বরে আমার কানে কানে বলছে, বেটা, তোর ঝোলাটা দেখ, সেখানে মায়ের প্রসাদী ফুল আছে। ওই ফুলটা বার করে ছুঁয়ে দে সকলের কপালে। তাড়াতাড়ি কর বেটা, তোর এখনো অনেক কাজ বাকি। এই কণ্ঠস্বরটা চিনতে আমার ভুল হলো না। ইনি তো সেই সাধু কাল যার সঙ্গে মন্দিরে আমার প্রথম কথা হয়েছিল। আমার ঝোলাটা আমার কাঁধেই ছিল। তার ভেতরে হাত দিতেই বুঝতে পারলাম সেখানেই সত্যি একটা ফুল রয়েছে। আমার বুঝতে বাকি রইল না সেই সাধুই কোনো এক অবসরে আমার এই ঝোলার মধ্যে মন্দির থেকে মায়ের প্রসাদী ফুল এনে ঢুকিয়ে রেখেছিলেন। আমি সেই ফুল আমার নিজের হাতে নিতেই কোথা থেকে যেন একটা গর্জন শুনতে পেলাম। মনে হতে লাগলো কোথাও যেন বিশাল ঝড় উঠেছে। আমার চারপাশে ঘূর্ণাবর্তের মতো একটা বাতাস আমাকে ঘিরে ফেলল। আমার চারপাশে শোঁ শোঁ শব্দে বয়ে যেতে লাগলো। একই সঙ্গে সেই সুধা সুধা ডাক আরো তীব্র হতে লাগলো। সুধা, সুধা, সুধা। গদাধর এবং আরো অন্যান্য গ্রামবাসীদের অবস্থা আরো শোচনীয় হয়ে উঠেছে। এমন সময় ঝড়ে সেই শোঁ শোঁ শব্দ অতিক্রম করে আবার শুনতে পেলাম সেই সাধুর কণ্ঠস্বর। তবে এবার আর তিনি আমাকে কোনো কথা বললেন না, তার পরিবর্তে এবার আমি মন্ত্রোচ্চারণ শুনতে পেলাম।
দুর্গান শিবান শান্তিকারিং ব্রহ্মাণি ব্রাহ্মণ্য প্রিয়ং সর্বলোক প্রাণত্তিঞ্চ প্রণমামি সদা শিবান মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কলং পরমং কলং বিশ্বেশ্বরিং বিশ্বমতাং চণ্ডিকাং প্রণমাম্যহম দুর্গান শিবান শান্তিকারিং ব্রহ্মাণি ব্রাহ্মণ্য প্রিয়ং সর্বলোক প্রাণত্তিঞ্চ প্রণমামি সদা শিবান মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কলং পরমং কলং বিশ্বেশ্বরিং বিশ্বমতাং চণ্ডিকাং প্রণমাম্যহম দুর্গান শিবান শান্তিকারিং ব্রহ্মাণি ব্রাহ্মণ্য প্রিয়ং সর্বলোক প্রাণত্তিঞ্চ প্রণমামি সদা শিবান মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কলং পরমং কলং বিশ্বেশ্বরিং বিশ্বমতাং চণ্ডিকাং প্রণমাম্যহম। পরপর 3 বার এই মন্ত্র উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ঝড় স্তিমিত হয়ে এলো, কিন্তু তার প্রকোপ কমলেও একেবারে থেমে গেল না। এতক্ষণ আমার চারপাশে সেই হঠাৎ ওঠা ঝড়ের দাপটে আমি অন্য কোনো গ্রামবাসীদের দেখতে পাচ্ছিলাম না। এখন সবাইকেই দেখতে পেলাম। গাত্র বন্ধন করে দেওয়া সেই 3 জন বয়স্ক মানুষ ছাড়া আর সকলেই খুব কষ্ট পাচ্ছে। আমি মায়ের প্রসাদী ফুল প্রথমে গদাধরের কপালে এবং সারা শরীরের স্পর্শ করালাম। তারপর একে একে সেখানে উপস্থিত সমস্ত গ্রামবাসীদের শরীরে ছুঁয়ে দিলাম। সেই সঙ্গে স্মরণ করলাম মাকে। দুর্গাং শিবাং শান্তিকরিং ব্রহ্মাণি ব্রহ্মণ্য প্রিয়াং সর্বলোক প্রণিধিঞ্চ প্রণমামি সদা শিবা মঙ্গলাং শোভনাং শুদ্ধং নিষ্কলাং পরমাং কলাং বিশ্বেশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমাম্যহম। আমার সঙ্গে সঙ্গে সেই সাধুর কণ্ঠস্বর শুনতে পেলাম। একবারের জন্য তিনি মন্ত্রোচ্চারণ থামাননি, তবে আস্তে আস্তে তার কণ্ঠস্বরের তীব্রতা কমে আসছিল। সেই সঙ্গে আমাদের চারপাশে সেই ঝড়েরও তীব্রতা কমতে কমতে একসময় সেটা পুরোপুরি থেমে গেল। তারপর আমাদের চারপাশে থাকা সেই ভারী বাতাসও কেটে যেতে লাগলো। একসময় সেই ভারী বাতাসের আর কোনো অস্তিত্বই অনুভব করতে পারলাম না। আমি আমার সঙ্গে থাকা সব গ্রামবাসীদের দিকে তাকালাম। তাদের দেখে এখন আগের থেকে অনেকটাই সুস্থ বলে মনে হচ্ছে। সকলেই মাটির ওপরে বসে পড়েছে, সকলেই হাঁপাচ্ছে, মুখটা হাঁ করে শ্বাস নিচ্ছে, যেন কি একটা সাংঘাতিক ঝড় বয়ে গেছে তাদের সকলের ওপর দিয়ে। এদিকে সেই মন্ত্রোচ্চারণ এখনো আর প্রায় শোনাই যাচ্ছে না। আমি এখন আর সেই সাধুর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি না। গ্রামবাসীদের সকলের কপালে আরও একবার মায়ের সেই প্রসাদী ফুল স্পর্শ করি আমি সাধু বাবার সন্ধান করলাম। সাধু বাবা, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি কি আছেন এখানে? কোনো উত্তর এলো না। আমি এবার ডাকতে লাগলাম, সাধু বাবা, সাধু বাবা। কিন্তু বেশ কয়েকবার ডাকার পরেও যখন কোনো উত্তর পেলাম না, তখন ঠিক করলাম এই থেকে ক্ষেত থেকে বেরিয়ে মন্দিরে গিয়ে তার খোঁজ করব। সেই ক্ষেতেই আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর আস্তে আস্তে গ্রামবাসীরা সুস্থ হয়ে উঠতে লাগলো। সকলকে নিতে বেরিয়ে গেলাম ক্ষেতের বাইরে। আমরা গ্রামের রাস্তা ধরলাম, কিন্তু তখনও জানি না গ্রামে আমাদের জন্য ঠিক কি অপেক্ষা করে আছে। ক্ষেত থেকে বেরিয়ে আসার পর গ্রামের রাস্তায় উঠে প্রথম কথা বললাম আমি। তার আগে ওই দুঃস্বপ্নের মতো ঘটনা ঘটার পর থেকে এতক্ষণ পর্যন্ত কেউ কোনো কথা বলেনি। আমি আমার সঙ্গে থাকা মানুষদের জিজ্ঞাসা করলাম, এই গ্রামে সুধা বলে কি কেউ আছে এখন? এতক্ষণ সকলেই ধীর পায়ে হাঁটছিল। আমার প্রশ্ন শুনে সকলেরই চলা আরও ধীর হয়ে গেল। সকলেই ভিড়ে তাকালো গদাধর এবং আরও একটি কম বয়সী ছেলের দিকে। ওই 3 জন বয়স্ক মানুষের মধ্যে থেকে একজন বলে উঠলেন, হ্যাঁ আছে, গদাধরের মেয়ের নামই সুধা, আর এই যে দেখছে ছেলেটি, এর নাম নিতাই। সুধা আর নিতাইয়ের বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস আগে। তারপর তিনি একটু ইতস্তত করে আবার বলতে লাগলেন, তবে আজ থেকে 50 বছর আগে এই গ্রামে আরো একজন ছিল, যার নামও ছিল সুধা,
আমার মনে হয় সুধা নামে যে মেয়েটিকে ডাকা হচ্ছিল সে আসলে আমাদের গদাধরের মেয়ে সুধা বা আমাদের নিতাইয়ের বউ সুধা নয়। সে আসলে সেই সুধা আজ থেকে 50 বছর আগে এই গ্রামে অত্যাচারিত হয়ে মৃত মেয়ে সুধা। 50 বছর, এই একটা শব্দ থেকেই আমি অনেক কিছু বুঝতে পারলাম। মধুসুন্দরী দেবী এই গ্রামে আসার পরেই আমাকে ঠিক কি বোঝাতে চেয়েছিলেন। বুঝতে পারলাম এই গ্রামের সব থেকে পুরনো মন্দিরে যে চিঠি রাখা আছে সেখানে ঠিক কি বলতে চাওয়া হয়েছে। চিঠির ব্যাপারটা বোধহয় আমার সঙ্গে থাকা গ্রামের 3 জন বয়স্ক মানুষও বুঝতে পেরেছিলেন, কারণ তাদের কৈশোরকালে বা যৌবনকালে সেই ঘটনার সাক্ষী থেকেছিলেন আর সেই চিঠিও পড়েছিলেন। এখন তাদের মধ্যে থেকেই একজন বললেন, ওই চিঠি তাহলে সত্যি হলো? তার মানে তিনি বাকি কথাটা শেষ করতে পারলেন না। আতঙ্কে তার মুখ পাণ্ডুর হয়ে গেল। চিঠিতে কি লেখা আছে আমি পুরোটাই পড়েছিলাম। বললাম, সেই ঘটনা ঘটার আগেই আমাদের সকলকে গ্রামে ফিরে যেতে হবে। দেখা করতে হবে সুধার সাথে আর আরো 3 জন হারিয়ে যাওয়া মেয়েদের সাথে। গদাধর আর নিতাই প্রায় একসঙ্গে বলল, আমার সুধার কি কোনো বিপদ আসতে চলেছে? তবে কি আমার বউয়ের কোনো বিপদ হবে? আমি তাদের আশ্বস্ত করে বললাম, যাতে সেই বিপদ না হয় সেই জন্যই আমাদের তাড়াতাড়ি গ্রামে ফিরে যেতে হবে। আমার কাছে মায়ের প্রসাদী ফুল আছে, সেই ফুল একবার যদি তাদের স্পর্শ করানো যায় তাহলে সব বিপদ কেটে যাবে। তাদের আশ্বস্ত করার জন্য কথাগুলো বললাম বটে, কিন্তু আমি নিজেই আশ্বস্ত হতে পারছিলাম না। গদাধরের বাড়ির কাছাকাছি আসতে একটা নারী কণ্ঠের চিৎকার শুনতে পেলাম। সুধা, দরজা খোলো, বাইরে বেরিয়ে এসো। তোমরা 4 জন কি করছো ঘরের ভেতর? সুধা, দরজা খোলো। এইরকম কথা কানে আসতে লাগলো। খুব সম্ভবত গদাধরের বাড়ির কোনো প্রতিবেশী মহিলা হবেন উনি। গদাধর আর নিতাই তাড়াতাড়ি ছুটে গেল সেই দিকে। বুঝলাম চিঠিতে লেখা কথাগুলো সত্যি হতে চলেছে। সেই ভয়ঙ্কর ঘটনার হাত থেকে যদি এই গ্রামের মানুষদের বাঁচাতে হয় তাহলে আমাকে এখনই কিছু একটা করতে হবে। আমি তাড়াতাড়ি গদাধরের বাড়ির দিকে ছুটে গেলাম। তার আগে যে 3 জন বয়স্ক মানুষ আমার সঙ্গে ক্ষেতের ভেতর গিয়েছিলেন তাদেরকে বলে গেলাম তারা যেন ওই জায়গা ফাঁকা করার কথা গ্রামবাসীদের বলেন। ওইখানে আমি ছাড়া আর কোনো গ্রামবাসী যেন উপস্থিত না থাকে। সেই মতো ওই বাড়ির চারপাশটা ফাঁকা হতেই আমি তাড়াতাড়ি ওই জায়গা ক্ষেত্রবন্ধন করে দিলাম। এইবার ওই বাড়ির ভেতর থেকে নারী কণ্ঠে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসতে লাগলো। ছেড়ে দে, ছেড়ে দে, আমাদের ছেড়ে দে, নইলে সকলে মরবি তোরা, কেউ বাঁচবি না, সবার আগে মরবে সুধা। ছেড়ে দে বলছি, এক্ষুনি ছেড়ে দে। এইরকম কথা শুনে গদাধর আর নিতাই ছুটে আসতে গেল, কিন্তু অন্যান্য গ্রামবাসীরা তাদের ধরে ফেলল। আমি মন্ত্রোচ্চারণ করতে করতে সেই সাধু বাবাকে মনে মনে স্মরণ করে প্রবেশ করলাম সেই বন্ধ ঘরের ভেতর। আমার গাত্রবন্ধন করাই ছিল, তাই ভয়ের কিছু ছিল না। ভেতরে ঢুকে দেখি সেখানে 4 জন মহিলা জড়সড় হয়ে ঘরের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন। তাদের মধ্যে থেকে একজন সমানে চিৎকার করছে আর তাদেরকে ছেড়ে দিতে বলছে। ছেড়ে দে, ছেড়ে দে, আমাদের ছেড়ে দে, নইলে সকলে মরবি তোরা। ছেড়ে দে বলছি, এক্ষুনি ছেড়ে দে। আমি মন্ত্রোচ্চারণ করতে করতে সর্বপ্রথম তার কপালের স্পর্শ করালাম মায়ের প্রসাদী ফুল। তার কপালে সেই প্রসাদী ফুল স্পর্শ করানোর সাথে সাথেই আবার সেই সাধু বাবার কণ্ঠে জোরে জোরে মন্ত্রোচ্চারণ শুনতে পেলাম। দুর্গান শিবান শান্তিকারিং ব্রহ্মাণি ব্রাহ্মণ্য প্রিয়াং সর্বলোক প্রাণত্তিং চ প্রণমামি সদা শিবান মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কলং পরমং কলং বিশ্বেশ্বরিং বিশ্বমতাং চণ্ডিকাং প্রণমাম্যহম। আমি আরো একবার তার কপালে স্পর্শ করালাম মায়ের ফুল। সঙ্গে সঙ্গে একটা প্রবল আর্তনাদ করে তার সারা শরীরে ঝাঁকুনি শুরু হল। তারপর একে একে আরো 3 জনের কপালে আমি প্রসাদী ফুল স্পর্শ করালাম। এইবার একটা তীব্র হাহাকারের শব্দ শোনা গেল। সেই শব্দ ধীরে ধীরে স্তিমিত হতে হতে একসময় মিলিয়ে গেল, আর ঘরের মধ্যে সেই 4 জন মানুষ সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়ল মেঝের ওপরে।
আমি বুঝতে পারলাম সেই মুহূর্তে আর কোনো বিপদের আশঙ্কা নেই। বেরিয়ে এলাম ঘরের ভেতর থেকে। বাইরে এসে গদাধরকে আর নিতাইকে বললাম তারা এবং অন্যান্য গ্রামবাসীরা এবার যেন ঘরের ভেতর প্রবেশ করতে পারে। এখন আগামী কিছু বছরের জন্য তাদের গ্রাম আবার নিরাপদ। এই ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, যাতে সেই চিঠিতে লেখা কথাগুলো আর কিছুতেই সত্যি না হয়ে উঠতে পারে, সেজন্য আমি আবার ওই পুরনো মন্দিরে গিয়ে চিঠিটা আমার সঙ্গে করে নিয়ে এলাম। আর ওই গ্রামের ওই 3 জন বয়স্ক মানুষকে বললাম তারা যেন ওই চিঠির কথা আর গোপন না রেখে গ্রামবাসীদের সকলকে জানিয়ে দেন। যদি তারা ওই চিঠিতে লেখা কথাগুলো অবিশ্বাস না করে আগেই গ্রামবাসীদের জানিয়ে দিতেন, তাহলে হয়তো আজকের দিন সুধা বা গ্রামের আরও 3 জন মহিলাকে দেখতে হতো না। গদাধর, নিতাই এবং গ্রামের অন্যান্য সব মানুষকে এই রকম বিপদের মধ্যে পড়তে হতো না। আমার কথা মেনে নিয়ে ওই 3 জন বয়স্ক মানুষ গ্রামের অন্যান্য মোড়ল স্থানীয় বয়স্ক মানুষদের বললেন যাতে তারা সকলে গ্রামের সকলকে চিঠিতে লেখা কথাগুলো জানিয়ে দেন। এরপর গ্রামের মানুষদের সব কথা জানানো হলে আমিও সেই চিঠি হাতে নিয়ে ফিরে এলাম গ্রামের সেই মন্দিরে, যেখানে আজ সকাল পর্যন্ত আমি ছিলাম, যেখানে আমি ওই সাধুদের দেখা পেয়েছিলাম। কিন্তু সেই মন্দিরে গিয়ে আমি আর সেই সাধুদের সাক্ষাৎ পাইনি। তখন সেই গ্রামে আর না থেকে সেই চিঠিটা সঙ্গে নিয়ে আমি অন্যত্র চলে যাই। তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে সেই চিঠিতে কি লেখা ছিল। সেই চিঠিতে তখন থেকে 50 বছর আগে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা লেখা ছিল, আর ছিল তার পরবর্তীতে দেওয়া একটা অভিশাপ। 50 বছর আগে সেই গ্রামেরই একটি মেয়ে, যার নাম ছিল সুধা, তাকে সেই গ্রামেরই নির্জন ধান ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে তার উপর অকথ্য অত্যাচার করে তাকে মেরে ভাসিয়ে দেওয়া হয় নদীর জলে। যখন এই ঘটনা ঘটে তখন তার স্বামী সেখানে ছিল না। সে কিছুদিনের জন্য কোনো কাজে গ্রামের বাইরে গিয়েছিল, কিন্তু সে ফিরে এসে যখন তার ঘরে তার স্ত্রীকে দেখতে পেল না, তখন সে গ্রামের মানুষদের জিজ্ঞাসা করে প্রকৃত সত্য জানতে পারে। আগে থেকেই তার সাথে একজন তান্ত্রিকের চেনাশোনা ছিল। এই ঘটনা জানতে পেরে রাগে দুঃখে সে তখন প্রতিকারের জন্য সেই তান্ত্রিকের কাছে যায়। তারপর কিছু তন্ত্রক্রিয়ার মাধ্যমে একটি চিঠিতে সমস্ত ঘটনা লিখে একটা অভিশাপ লিখে যায়। তারপর সেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। স্বামী স্ত্রী দুজনেরই অপমৃত্যু হওয়ায় তাদের কারোরই আত্মার মুক্তি হয় না। মৃত্যুর আগে তন্ত্রক্রিয়ার মাধ্যমে লেখা সেই চিঠিতে বলা ছিল, সেদিন থেকে 100 বছরের মধ্যে সুধা নামের অন্য কোনো মেয়েকে যদি ওই জায়গায় নিয়ে তারপর সরাসরি নদীতে যায়, তাহলে তার স্ত্রীর সুধার আত্মা সেই মেয়ের ওপর ভর করবে। সেই ভর হওয়া মেয়ে তখন সেই গ্রামেরই আরো কিছু মানুষকে তার দলে নিয়ে আসার চেষ্টা করবে। তারপর সুধার স্বামীর অতৃপ্ত আত্মা জাগ্রত হবে। জেগে ওঠা এই 2টি অতৃপ্ত আত্মা এরপর সারা গ্রামের সব মানুষকে একে একে নিজেদের আয়ত্তে নিয়ে আসবে, আর সেই ক্রিয়ায় সাহায্য করবে সেই চিঠির লেখাগুলো। সেই চিঠি যেখানে থাকবে তার কাছাকাছি স্থানে এই অভিশাপ কার্যকরী হবে। 90 বছরের আগে সেই চিঠিকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। 50 বছর আগে সুধার স্বামীর আত্মহত্যার পর তখনকার পুরোহিত সেই চিঠিটা নষ্ট না করে গ্রামের সব থেকে পুরনো মন্দিরের ভেতর একটা বিশেষ জায়গায় রেখে দেয়। গ্রামের মানুষ বা পুরোহিত সেই অভিশাপের কথা বিশ্বাস করেছিল কিনা জানা নেই, তবে পুরোপুরি অবিশ্বাসও হয়তো করতে পারেনি। তাই তারপর থেকে অনেক দিন পর্যন্ত সেই গ্রামে কোনো মেয়ে জন্মালে তার নাম সুধা রাখা হতো না। কিন্তু তারপর আস্তে আস্তে সেই ঘটনার কথা, সেই চিঠির কথা, তার অভিশাপের কথা সকলে ভুলে যায়। গদাধর যখন জন্মায় ততদিনে এই ঘটনা অতীত, তাই সেই ঘটনার কথা সে জানত না। শুধু সে নয়, নতুন প্রজন্মের কোনো ছেলে মেয়েই তাদের গ্রামে সেই কথা জানত না, তাদের জানানো হয়নি। তাই না জেনেই গদাধর তার মেয়ের নাম রাখে সুধা। আর ভাগ্যের পরিহাসে কাল সন্ধ্যার পর ধান ক্ষেতের কাজ সেরে সুধা সরাসরি নদীতে যায়। তখনই সে 50 বছর আগে দেওয়া সেই অভিশাপের কপলে পড়ে। তার সারা শরীরে ভর করে মৃত সুধার অতৃপ্ত আত্মা।
নদী থেকে ফিরে সেই কারণেই সে আর তার বাবার ঘরে অথবা তার স্বামীর ঘরে যায়নি। পরের দিন সকালে সে আবার ধান খেতে যায়। সেখানে তার সংস্পর্শে আসা মহিলাদের ওপর সেই অতৃপ্ত আত্মা নিজের প্রভাব বিস্তার করে। তারপর কিছুক্ষণের জন্য তারা সকলেই নিরুদ্দেশ হয়। গ্রামের লোক ভাবে তারা হয়তো হারিয়ে গেছে, কিন্তু আসলে তা ঘটেনি। সুযোগ বুঝে তারা চারজনেই ফিরে আসে গ্রামে। তারা অপেক্ষা করতে থাকে কতক্ষণে 50 বছর আগে মৃত সুধার স্বামীর আত্মা জাগ্রত হবে। অবশেষে সেই মুহূর্ত আসে, কিন্তু সাধু বাবার দেওয়া মায়ের প্রসাদী ফুল আর সাধু বাবার মন্ত্রোচ্চারণের কারণে তাদের সব অভিশাপ ব্যর্থ হয়। প্রথমে মৃত সুধার স্বামীর আত্মা আর তারপরে মৃত সুধার আত্মা নিষ্ক্রিয় হয়ে যায়। তাদের কোনো অভিশাপ আর ফলপ্রসূ হয় না। এতটা বলে তারানাথ থামল। কিশোরী বলল, তাহলে ওই হলুদ হয়ে যাওয়া চিঠিটাই 50 বছর আগে মারা যাওয়ার সুধার স্বামীর তন্ত্রক্রিয়ার মাধ্যমে লিখে যাওয়া চিঠি? উত্তরে তারানাথ গম্ভীর হয়ে বলল, 50 নয় কিশোরী, চিঠিটা 90 বছরের পুরনো। আমি তো শুরুতেই তোমাদের বললাম যে ঘটনা তোমাদের বলতে চলেছি তা 40 বছর আগে ঘটে গেছে। কিশোরী কিছুটা অবিশ্বাস আর কিছুটা উৎসাহের সঙ্গে বলল, তাহলে যখন এত বছরের পুরনো চিঠি, তখন সেটা একবার তো দেখতেই হচ্ছে ঠাকুর মশাই। তারানাথ গম্ভীর স্বরে বলল, সে চিঠি তোমরা দেখতে পাবে না, পড়তেও পারবে না। তোমরা আসার আগেই আমি চারিকে বলেছিলাম আমি যখন তাকে সেই কাগজটা ভেতরে নিয়ে যেতে বলবো তখন যেন সেটা সে ভেতরে নিয়ে গিয়ে রান্নার কাজে লাগিয়ে দেয়। খুব সম্ভব সেই কাগজটা এতক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে। এরপর কিশোরী বা আমার আর কারোরই কিছু বলার ছিল না। আমরা দুজনেই তারানাথের মঠ লেনের বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম।